অনিয়ম এবং দুর্নীতির শীর্ষে ইউসিবি পিএলসি। আজকে আমরা ইউসিবি ব্যাংক নিয়ে কথা বলবো, যেখানে আপনারা কদিন আগেই আমানত রেখেছেন কোটি কোটি টাকা, এবং সেটা 5.5 বছরের দ্বিগুণ মুনাফার যে স্কিম আছে সেই স্কিমে রেখেছেন, এবং সেই স্কিমে টাকা রেখে অনেকেই এখন সন্দিহান যে তাদের টাকাগুলো ফেরত পাবেন কি না। আজকে আমরা এই ব্যাংকের যতটা দুর্নীতি হয়েছে বা যতটুকু দুর্নীতি করেছেন সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান জাবেদ, এবং কত টাকা পাচার করেছেন এবং কীভাবে অনিয়ম করেছেন, কিভাবে আপনাদের বিশ্বাসের আমানতের টাকা নিজের পকেটে পুরে সেই টাকা বিদেশে পাচার করেছেন, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো, এবং আপনাদের সেই টাকাগুলো আপনাদের ফেরত পাওয়ার নিশ্চয়তা কতটুকু সে বিষয় নিয়েও আজকে আমরা কথা বলবো। যদিও ভিডিওটা একটু লং হবে, তারপরও আপনারা এই ভিডিও থেকে কিন্তু ইন ডিটেইলস জানতে পারবেন এই ব্যাংক সম্পর্কে, এবং যাদের বিশেষ করে টাকা রাখা আছে এই ব্যাংকে তাদের জন্য কিন্তু মাস্ট এই ভিডিওটা দেখতেই হবে। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যেতে পারেন। এই সেই সাইফুজ্জামান জাবেদ, যিনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং যিনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন এই দেশ থেকে। এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল বিষয় আপনাদেরকে দেখাবো, তাদের যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে সেটাও আমরা দেখব, এবং কিভাবে আপনাদের টাকাগুলো পাচার হয়েছে সেগুলোও আমরা দেখব। একটা ব্যাংকে একটা পরিবার থেকে কতজন পরিচালক থাকতে পারেন সেই বিষয়ে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী সর্বশেষ যেই সংশোধনী এসেছিল সেখানে 4 জনের কথা বলা হয়েছিল। পরবর্তীতে সরকারের সিদ্ধান্তক্রমে বাংলাদেশ ব্যাংক যেই সার্কুলার জারি করে সেই সার্কুলারটা জারি করা হয় 26শে জুলাই 2023। 26শে জুলাই 2023 তারিখে যেই সার্কুলারটা প্রকাশ করা হয় বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ থেকে, সেখানে বলা হয়েছে কোনো একক পরিবার হতে 3 জনের অধিক সদস্য একই সময়ে কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকিবে না। এখন অনেকেই মনে করতে পারেন যে আমি কেন এই বিষয়গুলো বলছি। আপনাদেরকে জানতে হবে যে একটা ব্যাংক কিন্তু পরিচালনা করে সেই ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর, আর সেই বোর্ড অফ ডিরেক্টরে যদি একই পরিবারের একাধিক ব্যক্তি থাকে সেখানে কিন্তু তাদের একটা আলাদা কর্তৃত্ব তৈরি হয়, যে কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু এই সার্কুলার দেওয়া হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল স্বল্পতম সময়ের মধ্যে একক পরিবার হতে পরিচালক সংখ্যা 3 জনে নামিয়ে এনে বিষয়টি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ডিভিশন 2-কে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া গেল। এখন এই স্বল্পতম সময় বলতে কি বোঝায়? এই স্বল্পতম সময়ের কিন্তু কোনো বার নেই যে এই স্বল্পতম সময়টা কতদিন। কারো কাছে এই সময়টা 10 বছর হতে পারে স্বল্পতম সময়, কারো কাছে 3 দিন হতে পারে, কারো কাছে 1 ঘন্টাও হতে পারে। তো এই যে সার্কুলারটা তারা করেছে, এই সার্কুলারে কেন তারা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিল না? স্বল্পতম সময় বলতে কিন্তু কোনো ধরনের কোনো নির্দিষ্ট সময় বোঝায় না। তো বাংলাদেশ ব্যাংকের এই দুর্বলতার পেছনে আসলে কারণটা কি? কী কারণে বাংলাদেশ ব্যাংক এতটা দুর্বলভাবে এই সার্কুলারটা করেছিল, যেই সার্কুলারটা পরবর্তীতে আর পরিপালিত হয়নি? একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো ইউসিবির বোর্ড অফ ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি। এইখানে তাদের মোট বোর্ড অফ ডিরেক্টরের সদস্য সংখ্যা আছে 19 জন। এই 19 জনের মধ্যে তাদের পরিবারের কতজন আছে একটু দেখে নেন। এইখানে আছেন চেয়ারম্যানের পদে মিসেস রুকমিলা জামান, ইনি কিন্তু সেই সাইফুজ্জামান জাবেদ মন্ত্রী মহোদয়ের একান্ত স্ত্রী। এরপরে তার ভাই আছেন এইখানে আনিসুজ্জামান চৌধুরী, এরপরে আছেন নুরুল ইসলাম চৌধুরী, ইনি কিন্তু তার মামা। সো মামাকে বাংলাদেশ ব্যাংকের যেই সার্কুলার করা হয়েছে মামাকে পরিবারের মধ্যে ধরা হয়নি, যে কারণে আমি ওনাকে পরিবারের মধ্যে ধরছি না। এইখানে দেখতে পাচ্ছেন মিসেস রোকসানা জামান চৌধুরী, যিনি এই মন্ত্রীর বোন। এরপরে আছেন মিস্টার আসিফুজ্জামান চৌধুরী, ইনিও কিন্তু একই পরিবারের। এরপরে আছেন মিস আফরোজা জামান, দেখতে পাচ্ছেন একই পরিবারের কতজন হচ্ছে? 1 জন, 2 জন,
3 জন, 4 জন, 5 জন, 19 জনের মধ্যে যদি 5 জন একই পরিবার থেকে হয় অর্থাৎ 25% প্লাস, তাহলে সেই ব্যাংকটার কি অবস্থা হতে পারে বা সেই ব্যাংকের যে কোনো ডিসিশন মেকিংয়ে তাদের ভূমিকা কতটুকু থাকতে পারে। এই ব্যাংকটা যে পরিবারতন্ত্রের মধ্যে আছে সেটা আপনারা আরেকটু বুঝতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই যে মিস্টার বশির আহমেদ এবং মিস্টার বজলাল আহমেদ, এরা কিন্তু 2 ভাই, একই পরিবার থেকে 2 ভাই। এই 5 জন ছাড়াও এই যে দেখতে পাচ্ছেন সৈয়দ কামরুজ্জামান, মিসেস মাসুমা পারভিন, এরা কিন্তু তাঁদেরই নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে কর্মরত। সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে। তো সব মিলিয়ে দেখতে পাবেন 1 2 3 4 5 6 7 8 সব মিলিয়ে দেখতে পাবেন 19 জন সদস্যের মধ্যে 8 জন শুধু তারাই, তাহলে এই ব্যাংকটা কতটুকু দুর্নীতিগ্রস্ত হতে পারে। এখন দেখুন এই যে তাদের যেই সম্পত্তির বিষয়, সেই সম্পত্তির বিষয়ে কিন্তু এখানে তথ্য এসেছে যে ডিবিসি নিউজ 8/8/24 তারিখে একটা রিপোর্ট করেছে। সেখানে বলেছে যে তার প্রতারণামূলক কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই, তুরস্ক এবং সিঙ্গাপুর সহ অন্যান্য সম্পত্তিতেও বিস্তৃত। এই আত্মসাতের স্কেল চমকপ্রদ। অনুমান করা হয়েছে যে দুর্নীতিগ্রস্ত ঋণ বিতরণ এবং অর্থ পাচারের মাধ্যমে 12,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এই 12,000 কোটি টাকা আপনারা একটু মনে রাখুন, এই 12,000 কোটি টাকা একটু পরেই আমি মিলিয়ে দিব। দেখুন তাদের যেই সর্বশেষ আনঅডিটেড যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে এটা 30/6/2024 ভিত্তিক। এখানে কিন্তু 31/12/2023টাকে কম্প্যারিজনে আনা হয়েছে যে 31/12/23-এ তাদের ব্যালেন্সটা কত ছিল এবং 30/6/24-এ ব্যালেন্সটা কত আসলো, অর্থাৎ 6 মাসের ব্যবধানে তাদের অ্যাসেট এবং লায়াবিলিটিসে কতটুকু পরিবর্তন এসেছে সেটা আমরা এইখানে একটা সামারি করেছি। এইখানে দেখতে পাচ্ছেন যে তাদের ডিপোজিটটা কতটুকু বেড়েছে ওই 6 মাসে। এই 6 মাসের মধ্যেই কিন্তু আপনারা এই যে ডাবল মানিগুলো করেছেন 5.5 বছরের জন্য এবং কোটি কোটি টাকা তাদেরকে পাচার করার সুযোগ করে দিয়েছেন। এইখানে আপনারা একটা সামারি দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা সামারি করেছি যে সর্বশেষ 6 মাসে তাদের আমানতের পরিমাণ বেড়েছে, অর্থাৎ আপনারা নতুন আমানত জমা দিয়েছেন 7,039 কোটি 62 লক্ষ টাকা, 7,039 কোটি 62 লক্ষ টাকা। এখন দেখুন এইখান থেকে তাদের লোন কতটুকু বেড়েছে। ইনক্রিজ ইন লোন ইন লাস্ট 6 মান্থস 5,346 কোটি 33 লক্ষ টাকা। অর্থাৎ আপনারা যেই টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলো তারা লোন আকারে বের করে নিয়েছে এবং পত্রপত্রিকায় যেই খবর এসেছে সেই খবর অনুযায়ী তারা কিন্তু প্রত্যেকটা ঋণের ক্ষেত্রে 10 থেকে 20% হারে কমিশন নিতেন এবং এই কমিশন নিতেন ডিএমডির মাধ্যমে এবং সেই কমিশনের টাকা তারা বিভিন্নভাবে পাচার করতেন। এখন এইখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যেই ডিপোজিটটা জমা দিয়েছেন, যেই আমানতটা রেখেছেন, সেই আমানতের মোট পরিমাণ কত এবং সেই আমানতের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আপনাদের জন্য কতটুকু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের হাতে আপনাদেরকে ফেরত দেওয়ার মতো ক্যাশ বা লিকুইডিটি 30/6/24 তারিখে ছিল 3,839 কোটি 46 লক্ষ টাকা, যেখানে আপনাদের মোট ডিপোজিটের পরিমাণ 58,178 কোটি 89 লক্ষ টাকা। অর্থাৎ এইখানে কিন্তু তাদের ব্যালেন্স উইথ আদার ব্যাংক সহ সর্বোচ্চ 10% লোকের টাকা ফেরত দেওয়ার মতো ক্যাশ অ্যাভেলেবিলিটি আছে বর্তমানে। কিন্তু তাদের যেই অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোর ভ্যালুয়েশন কতটুকু আসবে সেটাও একটা বড় ব্যাপার। এখন দেখুন যে আমরা যদি এইখানে একটা হিসাব করি যে আপনাদের টোটাল ডিপোজিট আছে, আপনাদের মোট ব্যাংকে টাকা জমা দেওয়া আছে 58,178 কোটি 89 লক্ষ, মানে 58,179 কোটি টাকার মতো, যার মধ্যে মানি লন্ডারিং হয়েছে বা টাকা পাচার হয়েছে 12,000 কোটি টাকা। এর মধ্যে ডিফল্ট লোন, অর্থাৎ যেই লোনগুলা খেলাপি হয়ে গিয়েছে অবৈধভাবে এবং অনিয়ম করে যেই লোনগুলো দিয়েছিল সেখান থেকে 3,000 কোটি টাকার লোন খেলাপি অলরেডি দেখাচ্ছে এবং এর ভেতরে কতটুকু পুনঃতফসিল করা আছে বা বিভিন্নভাবে হাইড করা আছে সেগুলো কিন্তু যখন স্পেশাল অডিট হবে তখন কিন্তু এই বিষয়গুলো বের হয়ে আসবে। তো এই ক্ষেত্রে এই ডিফল্ট লোনের পরিমাণ কিন্তু আরও বেশি হতে পারে। টোটাল এইখানে 15,000 কোটি টাকার কিন্তু একটা ঘাটতি
রয়ে গেছে, সব মিলিয়ে 15,000 কোটি টাকার একটা ঘাটতি রয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে এত বড় একটা ব্যাংক আমরা বিশ্বাস করে টাকা দিয়েছি। এখন আপনারা বিশ্বাস করে টাকা দিয়েছেন, কিন্তু সেই বিশ্বাসে চির ধরিয়েছে সাবেক মন্ত্রী মহোদয় জনাব সাইফুজ্জামান জাবেদ। যে কারণে আমি আপনাদেরকে সেই সময়েও বারবার বলেছি যে আপনারা যেখানেই টাকা রাখবেন চিন্তা ভাবনা করে টাকা রাখবেন, কারণ আপনার কষ্টের টাকা হায়নারা বিদেশে পাচার করে নিয়ে যাবে, পরবর্তীতে আপনার এই টাকা অনিশ্চয়তার মুখে পড়বে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বড় ধরনের বিপদ হতে পারে। এখন সর্বশেষ ফিনিশিংয়ে এসে বলি যে আপনাদের এই টাকাগুলো পাওয়ার ব্যাপারে আপনাদের কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন আছে কিনা বা কতটুকু দুশ্চিন্তা করতে হবে। এখন দেখুন, আইএফআইসি ব্যাংকের যে হায়না ছিল সে কিন্তু ধরা পড়েছে এবং তাকে কিন্তু সরকার হেফাজতে নিয়েছে। তার মানে তিনি যত টাকা পার করেছেন সেই টাকাগুলো কিন্তু ফেরত চলে আসবে বা ফেরত আনতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আইএফআইসি ব্যাংকের গ্রাহকদের আমানতটা এখন পুরোপুরি নিরাপদ, এবং এটা নিয়ে আইএফআইসি ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তাদের কোনো রকম কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু এই মালটা কিন্তু বাহিরে চলে গিয়েছে। তিনি কি করতেন? তিনি যেহেতু মন্ত্রী ছিলেন সেহেতু তিনি একটা বোর্ডের চেয়ারম্যান হতে পারেন না, যে কারণে তিনি তার স্ত্রীকে চেয়ারম্যান বানিয়ে, স্ত্রী যুক্তরাজ্যে বসবাস করতেন আর উনি গিয়ে তার স্ত্রীর চেয়ারম্যানের চেয়ারে বসে বোর্ড মিটিং পরিচালনা করতেন এবং তার ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্নভাবে অনিয়ম করতেন। এখন এই টাকাগুলো আপনাদের ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুকু সেই ব্যাপারে যদি আপনাদের বলতে হয় তাহলে বলবো যে যেহেতু বাংলাদেশ ব্যাংক এখনও বেঁচে আছে, সরকার বেঁচে আছে, সো এইটা নিয়ে আপনারা কোনো রকম কোনো দুশ্চিন্তার মধ্যে যাবেন না। আশা করা যায় যে আপনাদের টাকাগুলো আপনারা আস্তে ধীরে হলেও ফেরত পাবেন এবং এটা নিয়ে দুশ্চিন্তার মতো কোনো কারণ নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।